পে স্কেল বাস্তবায়নে কঠোর কর্মসূচির ডাক চাকরিজীবীদের। পাচার হওয়ার টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত নেতা। ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ থেকে। নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, 1:4 অনুপাতে 12 গ্রেড-ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা গত 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভেতর হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-12 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে ডক্টর শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন। নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন। জামায়াতের আমির বলেন, 13 তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র, যেখানে হাত অবশ হয়ে যাবে 90% চাঁদাবাজের। চাঁদাবাজি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি। গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতি বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2000 সাল পর্যন্ত তাদের 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হয়, ওই 2 জন কেন পদত্যাগ করেনি? এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে আজ থেকে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে গিয়ে করাচির স্থানীয় সময় রাত 11টায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং 737 উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এ ফ্লাইটের জন্য 162 আসনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হলো। এমতাবস্থায় যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-করাচি ঢাকা রুটে শুরুতে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইটগুলো চলাচল করবে। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ 2012 সালে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নেওয়া হয়। নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে 72 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এই আলটিমেটাম দিয়ে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এজাহার নামীয় আসামিদের
আগামী 24 ঘণ্টার মধ্যে ছবি প্রকাশ করতে হবে। অন্যথায় নরসিংদী জেলার এসপি ও মাধবদী থানার ওসির অপসারণের জন্য বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 29 জানুয়ারি ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ চত্বরে ক্র্যাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান ক্র্যাব সভাপতি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। স্বাধীনভাবে কথা বলার জন্যই শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ। সরকারের সংশ্লিষ্টদের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে আবু সালেহ আকন বলেন, এদের দিয়ে কিচ্ছু হবে না, যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিবাদ সভায় ক্র্যাব সাধারণ সম্পাদক এএম বাদশা বলেন, ভিডিও এবং সিসিটিভি ক্যামেরায় ফুটেজে শনাক্ত হওয়া আসামিদের এখনও গ্রেফতার না করা প্রশাসনিক গাফিলতি। ঘটনার পরপরই অভিযান শুরু না করে দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা করে আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে পুলিশ। সরকার বিরোধী বিক্ষোভে ইরান সরকারের চালানো কঠোর দমন-পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ইউএর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্টে জানান, এই নিষেধাজ্ঞায় ইরানের সরকার, বিচার ব্যবস্থা, পুলিশ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর সদস্যগুলোর পাশাপাশি ইন্টারনেট সেন্সরের জন্য দায়ী সংস্থাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক চুক্তি করবেন, যার মাধ্যমে আইআরজিসিকে ইউর সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে শক্তিশালী এই গার্ডদের ইসলামিক স্টেট এবং আল-কায়েদার মতো শ্রেণীতেও রাখা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গি একটি প্রতীকী পরিবর্তন চিহ্নিত করবে।